আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জব অ্যাসিস্ট। 10 থেকে 45তম বিসিএস এর প্রশ্ন সমাধান। এখনকার আয়োজনে আমরা 44তম বিসিএস এর বাংলা অংশটুকু প্রশ্ন সমাধান করব। প্রথমে দেখব বাংলা ভাষা থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হলো মুমূর্ষ, এটি হলো শুদ্ধ বানান। মুমূর্ষ শব্দের অর্থ হলো মৃত্যুকাল আসন্ন এমন বা মরণাপন্ন বা মৃত্যুপ্রায় অবস্থা। এটাকে সহজভাবে মনে রাখার জন্য মনে রাখবেন এটি মাঝখানে উকার এবং আগে এবং পরে রসুকার ব্যবহৃত হয়। আমাদের সিমিলার আরো কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান হলো মুহুর্মুহ, উদীচী এবং হচ্ছে অদ্যাপি, শূন্য, সমীচীন, মুহূর্ত, প্রতীচী, অদ্যাক্ষর, শিরচ্ছেদ, সত্য, শুশ্রূষা, দধীচি, আকাঙ্ক্ষা, শ্রদ্ধাঞ্জলি, স্বায়ত্তশাসন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বানান। বিভিন্ন পরীক্ষাতেই এই বানানগুলি মাঝে মাঝেই আসে। ইতর বিশেষ বলতে কি বোঝায়? ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য। ইতর বিশেষ শব্দের অর্থ হচ্ছে কল্পিত নিম্ন শ্রেণীভুক্ত ইতর লোক, পশু শ্রেণীভুক্ত ইতর জীব, নীচ মনোভাবাপন্ন বা অদম ইত্যাদি। ইতর বিশেষ অর্থ হচ্ছে পার্থক্য। আমাদের আরো কিছু বাগধারা জেনে রাখা দরকার, সেগুলো হলো বর্ণচোরা, বিড়াল তপস্বী, বক ধার্মিক, তুলসী বনের বাঘ, বিজে বিড়াল, কাপড়ে বাবু অর্থ হচ্ছে বন্ড বা কপট, গভীর জলের মাছ, বাস্তু ঘুঘু অর্থ হচ্ছে অতি চালাক, ইতর বিশেষ 19-20 অর্থ হচ্ছে সামান্য পার্থক্য, অকাল কুষ্মাণ্ড, আমড়াগাছে ডেকি, ডাকের বায়া, কচুবনের কালাচাঁদ, কায়েতের গড়ের ডেকি, গটিরাম অর্থ হচ্ছে অপদার্থ। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি? নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি হলো এখানে গোযোগ অক্ষ, গবাক্ষ, এটি হলো নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ সন্ধি হলো কোলটা, কোলযোগ অটা, মার্তণ্ড, মাতযোগ অণ্ড, স্বৈর, সযোগ ইর, পৌর, পযোগ ঔর, সারঙ্গ, সারযোগ অঙ্গ, স্বৈরানী, সযোগ ইরানী, অন্যান্য, অন্যযোগ অন্য, গবেন্দ্র, গোযোগ ইন্দ্র, অক্ষহিনী, অক্ষযোগ ওহিনী, গবাক্ষ, গোযোগ অক্ষ, শুদ্ধোধন, শুদ্ধযোগ ওদন, বিম্বষ্ঠ, বিম্বযোগ ওষ্ঠ। 11 থেকে 20তম গ্রেডে যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে সাধারণত এই সন্ধিগুলো মাঝে মাঝেই আসে। নিচের কোন বাক্যটি অপ্রয়োগগত দিক থেকে শুদ্ধ? এখানে অপ্রয়োগগত দিক থেকে শুদ্ধ হলো তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। নিচের কোনটি যৌগিক বাক্য? এখানে যৌগিক বাক্য হলো ছেলেটি চঞ্চল তবে মেধাবী, এটি হলো যৌগিক বাক্য। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? পিচাস, এটি ধ্বনি বিপর্যয়ের একটি দৃষ্টান্ত। এছাড়াও আমরা যদি দেখি যে রত্ন, রতন, এটা হচ্ছে মধ্য স্বরাগম। তারপর হচ্ছে আমাদের কপাট, এটা হচ্ছে কপাট এর মধ্য ব্যঞ্জন বিকৃতি। মূলক, মুলুক, এটা হলো মধ্য স্বরাগম। নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? অগ্নির সমার্থক শব্দ নয় হলো আবির, এটি অগ্নির সমার্থক শব্দ নয়। অগ্নি শব্দের অর্থ হলো আগুন, এর সমার্থক শব্দগুলো হলো বহ্নি, বায়ুসখা, বৈশানর, বৃহিহূত্র, কিষান, অর্চি, পাবক, সর্ববুক,
সর্বসূচি, শিখা, দহন, হোতাশন, অনল এগুলো হলো অগ্নির সমার্থক শব্দ। আর আবির শব্দটি হচ্ছে এখানে অশুদ্ধ। আবির শুদ্ধ রূপ হচ্ছে আবির। আবির বিশেষ্য শব্দটি আরবি ভাষা থেকে, যার অর্থ হচ্ছে সুগন্ধি। রঞ্জক দ্রব্য, অব্রের গুঁড়ো মেশানো রং। ফাগ বাংলায়। আর অন্তাগয়মান সূর্যের রক্তিম হচ্ছে রক্তিম আভা। এরপর ৮ নম্বরে ছিল দেশের যত নদী ধারা জল না, ওরা অশ্রুধারা। এই উক্তিটি নিজের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত? এটি হলো অপর হতে। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত? যথারীতি এটি হলো অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত। আমরা যদি আরো কিছু এটির ব্যাখ্যা দেখি, যে পূর্বপদে অব্যয় যথা অ, অপ, নির, প্রতি, অনু, হা, গড় ইত্যাদি যুগে নিষ্পন্ন সমাস নিয়ে যদি অব্যয় অর্থের প্রাধান্য পায় তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যথা যদি আমরা বলি যে যথা এর অর্থ হচ্ছে অনতিক্রম্য। উদাহরণ হচ্ছে যথারীতি, অর্থাৎ রীতিকে অতিক্রম করে না। যথাসাধ্য, সাধ্যকে অতিক্রম না করে। অপ, অপ এর হচ্ছে সমীপ্য, অর্থাৎ উপকূল। উপকূল হচ্ছে কুলের সমীপে, আর এটির অনুরূপ হচ্ছে উপকণ্ঠ। উপবন, বনের সদৃশ্য, অনুরূপ হচ্ছে উপগ্রহ। এরপর হচ্ছে ক্ষুদ্র মানে উপনদী, এটা হচ্ছে ক্ষুদ্র নদী। অভাব মানে হাবাত, হাবাতের উদাহরণ হচ্ছে বাতের অভাব। ১০ নম্বর ছিল মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে কি হবে? মৃত্তিকা দিয়ে তৈরি, এটি সংকোচন অর্থাৎ বাক্য সংকোচন করলে হবে মৃন্ময়। অর্ধচন্দ্র কথাটির অর্থ কি? অর্ধচন্দ্র কথাটির অর্থ হলো গলা ধাক্কা দেওয়া। হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? হরতাল এটি গুজরাটি শব্দ। এছাড়াও যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেখি, পর্তুগিজ শব্দগুলো হলো আনারস, আলমারি, আলপিন, ইংরেজ, ক্যাদারা, গামলা, গির্জা, গুদাম, চোর, চাবি, পাউরুটি, বোমা, যিশু এগুলো হলো পর্তুগিজ শব্দ। হিন্দি শব্দ হলো কাহিনী, ঝান্ডা, ঝাড়ু, পহেলা, জিরাপি, ঠান্ডা, ফস্কা। আর ফরাসি শব্দ হলো আতাত, ওলন্দাজ, কুপন, ক্যাফে, গ্যারেজ, ডেপো, রেস্তোরাঁ, বর্জুয়া, ম্যাগাজিন, ফর্মা এগুলো হলো ফার্সি শব্দ। নিচের কোনটি জিগিসার সম্প্রসারিত প্রকাশ? জিগিসার এর সম্প্রসারিত প্রকাশ হলো জয় করিবার ইচ্ছা, তাকে বলা হয় জিগিসা। আমরা যদি গুরুত্বপূর্ণ কিছু এক কথা প্রকাশ দেখি, জয় লাভ করবার ইচ্ছা জিগিসা, জানিবার ইচ্ছা জিজ্ঞাসা, হরণ করিবার ইচ্ছা জিজ্ঞাসা, যুদ্ধ করিবার ইচ্ছা যুযুৎসা, দেখিবার ইচ্ছা দিদিক্ষা, নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা, প্রকাশ করার ইচ্ছা বা বলার ইচ্ছা বা বাসনা বা অবিলাস বিবক্ষা, সেবা করার ইচ্ছা শুশ্রূষা। নিচের কোনটি তৎসম শব্দ? ধূলি এটি হলো তৎসম শব্দ। নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? বাংলা ধাতুর দৃষ্টান্ত হলো কহ, এটি বাংলা ধাতুর দৃষ্টান্ত। এখানে আমরা যদি আরো কিছু ধাতুর দৃষ্টান্ত দেখি, যে সাধু সংস্কৃত এবং বাংলা ধাতু। এখানে আমাদের সংস্কৃত ধাতু হচ্ছে কথ, কথ এর বাংলা ধাতু হচ্ছে কহ। কন্দ এর বাংলা ধাতু হচ্ছে কাদ। অঙ্ক এর বাংলা ধাতু হচ্ছে আক। স্থা এর বাংলা ধাতু হচ্ছে থাক। এই টাইপের এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখবো বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো এসেছিল।
ইসলাম ও সুফি মতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল চিন্তা বিপ্লব। চন্দ্রীমঙ্গল কাব্যের উপাস্য চন্দ্রী কার স্ত্রী? চন্দ্রী ছিল শিবের স্ত্রী। আমাদের এখানে জানা দরকার যে চন্দ্রীমঙ্গল কাব্যের উপাস্য অর্থাৎ পূজিত চন্দ্রী দেবী দুর্গা ছিলেন শিবের স্ত্রী। বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য দ্বারা শ্রেষ্ঠ কাব্য চন্দ্রীমঙ্গল কাব্য। দেবী চন্দ্রীর গুণকীর্তি ও পূজার প্রসার এই কাব্যের মূল উপজীব্য বিষয়। মনে রাখবেন, এই কাব্যের মূল উপজীব্য বিষয় কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? এটি উদ্ধার করা হয়েছিল গোয়ালগড় থেকে। শ্রী বসন্তরঞ্জন রায় দ্বিজবল্লভ 1909 খ্রিস্টাব্দে 1316 বঙ্গাব্দ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের এক গৃহস্থের গোয়ালগড় থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন। 1916 খ্রিস্টাব্দে শ্রী বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কাব্যটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বসন্তরঞ্জন রায়ের দেয়া। উল্লেখ্য, 1909 সালে প্রাপ্ত কাব্যটি প্রথম ও শেষাংশ খণ্ডিত ছিল বলে কাব্যের নাম ও কবির প্রকৃত পরিচয় জানা যায়নি। তবে পুঁথিতে প্রাপ্ত একটি চুরকুট অনুসারে এই কাব্যের নাম শ্রীকৃষ্ণ সদর্ভ রাখা হয়েছিল। আর জেনে রাখা ভালো, বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। আবিষ্কৃত হয় নেপালের রাজ গ্রন্থাগার থেকে, রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? বিদ্যাপতি মূলত মৈথিলি ভাষার কবি ছিলেন। বিদ্যাপতি মৈথিলি, অবহটন ও সংস্কৃত ভাষার বহু গ্রন্থ ও পদ রচনা করেন। শৈব বংশে জন্ম বলে তিনি বহু শৈব সঙ্গীত রচনা করেন, কিন্তু ব্রজবুলি অর্থাৎ বাংলা ও মৈথালি মিশ্রণে ভাষায় রচিত বৈষ্ণব পদাবলী হলো রাধাকৃষ্ণের বিষয়ক পদ, তার শ্রেষ্ঠ কীর্তি। তিনি ছিলেন বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি। তাকে বলা হয় মৈথিলি কোকিল বা মিথিলার কবি বলা হয় তাকে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছনাটি কার? এটি হলো ঈশ্বর পাটনির। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় গুণাকর রচিত অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত উক্তি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, প্রার্থনাটি ঈশ্বর পাটনি। পাটনি শব্দের অর্থ হচ্ছে মাঝি। উল্লেখিত উক্তি বা প্রার্থনার বাঙালি পিতা কর্তৃক সন্তানের কল্যাণ বা মঙ্গল কামনার বিষয়টি ফুটে উঠেছে। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? এস ওয়াজেদ আলী। এই প্রশ্নটি বিগত বিভিন্ন পরীক্ষাতেই বারবার আসে। 1926 সালের 19 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হোসেনের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। মুসলিম সাহিত্যের সমাজের আন্দোলনের বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিত। এটি ধর্মীয় ও সামাজিক কুসংস্কার বিরোধী একটি প্রগতিশীল আন্দোলন। বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন আবুল হোসেন, কাজী মোতাহার হোসেন, কাজী আব্দুল ওয়াদুদ, আবুল হোসেন ফজল, আব্দুল কাদির, আনোয়ারুল কাদির প্রমুখ। আর এস ওয়াজেদ আলী এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? মনোরমা এটি বঙ্কিমচন্দ্রের মৃণালিনী উপন্যাসের চরিত্র। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র কর্তৃক ঐতিহাসিক পটভূমিতে রচিত মৃণালিনী। মুসলিম কর্তৃক বঙ্গদেশ বিজয়ের কাহিনী বর্ণিত হয়েছে এই উপন্যাসে। মৃণালিনী উপন্যাসের চরিত্র মনোরমা, হেমচন্দ্র, মৃণালিনী এবং
পশুপতি। আমরা যদি আর কিছু উপন্যাস দেখি, কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসের চরিত্র হলো রোহিণী গোবিন্দলাল ভ্রমর। এটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী চরিত্র হলো বিমলা, আয়েশা, জগৎ সিংহ, তিলোত্তমা। বিষবৃক্ষ এর চরিত্র হলো কুন্দনিনী, নগেন্দ্রনাথ, সূর্যমুখী এবং এটি রচয়িতা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুইটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি রবীন্দ্রনাথের মানসিক কাব্যগ্রন্থের অন্তর্গত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ মানসী, যা প্রকাশিত হয় 1890 সালে। এটি কবির কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতাসমূহ হলো ব্যক্তপ্রেম, গুপ্তপ্রেম, অনন্তপ্রেম, উপহার, শেষ উপহার, আগন্তুক, নিষ্ফল কামনা, মেঘদূত, দুরন্ত আশা, কুহুদন্নী, সুরদাসের প্রার্থনা, আত্মসমর্পণ। এগুলো হলো রবীন্দ্রনাথের মানসিক কাব্যগ্রন্থের কবিতা। এছাড়াও আমরা যদি আরো কিছু গুরুত্বপূর্ণ দেখি, রবীন্দ্রনাথের খেয়া কাব্যগ্রন্থের কবিতাগুলো হলো খেয়া, শেষ খেয়া, গাঠের পথ, শুভক্ষণ, পথের শেষ, বিদায়, বৈশাখে, আগমন, জাগরণ। এগুলো হলো খেয়া কাব্যগ্রন্থের কবিতা। কল্পনা কাব্যগ্রন্থের কবিতাগুলো হলো জুতা আবিষ্কার, প্রার্থী, পরিণাম, দুঃসময়, জগদীশচন্দ্র বসু। সোনার তরী কাব্যের কবিতাগুলো হলো সোনার তরী, নিরুদ্দেশ যাত্রা, হিংটিং হট, বর্ষা যাপন, প্রতীক্ষা। এগুলো হলো সোনার তরী কাব্যগ্রন্থের কবিতা। অবিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? অবিক হলো রবীন্দ্রনাথের রবিবার গল্পের নায়ক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বলা হয় বাংলার ছোট গল্পের জনক। তার প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী। তার সর্বমোট 119টি ছোট গল্প রয়েছে। রবীন্দ্রনাথের রবিবার ছোট গল্পের উল্লেখযোগ্য চরিত্র হলো অবিক কুমার বা অভয়চন্দ্র এবং বিভা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে কার রচিত উক্তি এটি? এটি রচনা করেন কামিনী রায়। কবি কামিনী রায় রচিত বিখ্যাত কবিতা পরার্থে। এই কবিতার উল্লেখযোগ্য পংক্তি হলো যাতনা যাতনা কিসের যাতনা, বিষাদ এতই কিসের তরে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অর্থাৎ পরার্থে কবিতার বিশেষ লাইনটুকু হলো এইটুকু। আমাদের আরো জেনে রাখা ভালো যে কামিনী রায় কবি ও সমাজকর্মী হিসেবে খ্যাত ছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া খুবই গুরুত্বপূর্ণ। কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় এটি তিনি লিখেছিলেন। তার অন্যান্য সাহিত্য কর্মগুলো হলো মালা ও নির্মাল্য, অশোক সঙ্গীত, ঠাকুরমার চিঠি, দ্বীপ ও দূপ, জীবন পথে। এগুলো তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। এরপর ছিল খোকা ও রঞ্জু। মাহমুদুল হক এর উপন্যাসের চরিত্র কোন উপন্যাসের চরিত্র? খোকা ও রঞ্জু মাহমুদুল এই চরিত্রগুলো হলো জীবন আমার বোন এই উপন্যাসের চরিত্র। বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাশিল্পী মাহমুদুল হক তার মুক্তিযুদ্ধ ভিত্তিক বিখ্যাত উপন্যাস জীবন আমার বোন, যা প্রকাশিত হয় 1976 সালে, নগর জীবনের পটভূমিতে রচিত এই উপন্যাসের চরিত্রগুলো হলো খোকা, রঞ্জু, মুরাদ, রহমান প্রমুখ হলো এই উপন্যাসের চরিত্র। এছাড়া যদি আমরা দেখি কালো বরফ উপন্যাস, এটির পটভূমি ছিল
দেশ বিভাগ এবং কালো বরফের চরিত্র হলো আব্দুল খালেক এবং মালেক। খেলাঘর খেলাঘর উপন্যাসের পটভূমি হলো মুক্তিযুদ্ধ। এর চরিত্র হলো মুকুল স্কুল মাস্টার, রেহানা ইয়াকুব তিনি ছিলেন কলেজ শিক্ষক। এরপর ছিল অনুর পাঠশালা। এই উপন্যাসের পটভূমি ছিল মানব সম্পর্কের জটিল সমীকরণ এবং প্রান্তিক মানুষের অসহায়ত্ব। চরিত্র হলো অনু একজন কিশোর, আর মিয়াচান ও ফকিরা এগুলো হলো অনুর পাঠশালা উপন্যাসের চরিত্র। আমাদের আরো জেনে রাখা ভালো যে মাহমুদুল হকের প্রথম প্রকাশিত উপন্যাস অনুর পাঠশালা, কিন্তু তার প্রথম লেখা উপন্যাস হলো ধ্রুপদীর আকাশে পাখি। তার অন্যান্য উপন্যাসগুলো হলো নিরাপদ তন্দ্রা, জীবন আমার বোন, কালো বরফ, খেলাঘর, মাটির জাহাজ, অশরীরী, পাতালপুরী প্রভৃতি হলো তার সাহিত্যকর্ম অর্থাৎ উপন্যাস। সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক কোনটি? সৈয়দ অলিউল্লাহর লেখা নাটক হলো বহিপীর, তার একটি বিখ্যাত রচনা এটি। সৈয়দ অলিউল্লাহ রচিত বিখ্যাত নাটক বহিপীর নাটকটি 1907 সালে ঢাকা থেকে প্রকাশিত হয়। নাটকটির চরিত্র হলো বহিপীর, তাহেরা, হাশেম, ফকিকুল্লাহ। এগুলো হলো বহিপীর নাটকের উল্লেখযোগ্য চরিত্র। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু হলো একটি উপন্যাস। মীর মশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু মূলত ইতিহাস আশ্রিত একটি উপন্যাস। কারবালার বিষাদময় ঘটনা এর উপজীব্য বিষয়। আমাদের আরো জেনে রাখা দরকার মীর মশাররফ হোসেনের উপন্যাস সমূহ হলো রত্নবতী, বাঙালি মুসলমান কর্তৃক প্রথম উপন্যাস হলো রত্নবতী। গাজী মিয়ার বস্তামি আত্মজীবনীমূলক। উদাসীন প্রতীকের মনের কথা, এটিও আত্মজীবনীমূলক। বাদা খাতা, নিয়তি কি অবনতি, এগুলো ছিল মীর মশাররফ হোসেনের উপন্যাস। চাঁদের আমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি? চাঁদের আমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম ছিল আরেফ আলী। বিখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ অলিউল্লাহ রচিত উপন্যাস চাঁদের আমাবস্যা উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র যুবক শিক্ষক আরেফ আলী। অন্যান্য চরিত্র কাদের, দরবেশ নামে খ্যাত, দাদা সাহেব, আফজাল উদ্দিন এবং কাদের বড় ভাই। জেনে রাখা ভালো সৈয়দ অলিউল্লাহ অন্যান্য উপন্যাস সমূহের গুলো হলো লালু সালু উপন্যাসের চরিত্র হলো মজিদ, রহিমা, জমিলা এবং খালেদ ব্যাপারী। আক্কাস, কাদো নদী কাদো এই উপন্যাসের চরিত্র হলো মুস্তফা, কফিল উদ্দিন, সকিনা। দ্য আগলি এশিয়ান ইংরেজি ভাষা রচিত একটি উপন্যাস। মরণ রে তুহু মম শ্যাম সমান পঙ্গটির রচয়িতা কে? পঙ্গটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মরণ রে তুহু মম শ্যাম সমান চরণটির রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। চরণটি রবীন্দ্রনাথের বানু সিংহ ঠাকুরের পদাবলী কাব্যের অন্তর্গত। গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে এই পঙ্কটি রবীন্দ্রনাথের বানু সিংহ ঠাকুরের পদাবলী কাব্যের অন্তর্গত। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম? আনোয়ারা উপন্যাসের রচয়িতা হলেন নজিবুর রহমান। আনোয়ারা 1914 সালে প্রকাশিত বাঙালি ঔপন্যাসিক মোহাম্মদ নজিবুর রহমানের সাহিত্য রত্ন রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। এটি লেখকের প্রথম জনপ্রিয় একটি উপন্যাস। এই উপন্যাসে গ্রামীণ সমাজের পটভূমিকায় বাঙালি মুসলিম সম্প্রদায়ের পারিবারিক ও সামাজিক চিত্র উজ্জ্বলভাবে প্রকাশিত হয়েছে। উপন্যাসটির মূল চরিত্র আনোয়ারা ও নুরুল ইসলাম। জেনে রাখা ভালো যে নজিবুর রহমানের অন্যান্য উপন্যাসগুলো হলো প্রেমের সমাধি, চাঁদতারা বা হাসন গঙ্গা বাহমনি, পরিণাম, গরিবের মেয়ে, দুনিয়া আর চাইনা ও মেহেরুন্নেসা।
নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট ১২টি কবিতা রয়েছে। সবগুলো কবিতাই হিন্দু মুসলিম ঐতিহ্য ভিত্তিক। মুসলিম ঐতিহ্য নিয়ে লেখা কবিতাগুলো হচ্ছে কামাল পাশা, আনোয়ার, রণভেরি, সাত-ই-আরব, খেয়াপাড়ের তরুণী, কুরবানী, মহরম। হিন্দু ঐতিহ্য প্রধান কবিতাগুলো হলো বিদ্রোহী, ধূমকেতু, প্রলয়োল্লাস, রক্তস্যাধারণী মা, আগমনী। মুসলিম ও হিন্দু ধর্মের ঐতিহ্যকে একই কাব্যে অন্তর্ভুক্ত করায় অগ্নিবীণা কাব্যগ্রন্থকে কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক বলা হয়। নিচের কোনটি ২০ শতকের পত্রিকা? ২০ শতকের পত্রিকা হলো শনিবারের চিঠি। উল্লেখিত অপশনগুলোর মধ্যে শনিবারের চিঠি এটি স্যাটায়ারধর্মী বা বিদ্রুপাত্মক একটি পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা ২০ শতকের, বিংশ শতাব্দীর পত্রিকা। বাকি তিনটি পত্রিকা অর্থাৎ বঙ্গদর্শন, তত্ত্ববোধিনী এবং সংবাদ প্রভাকর এগুলো হলো ১৯ শতকের পত্রিকা। আমরা যদি পত্রিকাগুলো দেখি যে বঙ্গদর্শন এটি সম্পাদনা করেন বঙ্কিম চট্টোপাধ্যায়, প্রকাশকাল ১৮৭২। তত্ত্ববোধিনী এটির সম্পাদক অক্ষয় কুমার দত্ত, প্রকাশ ১৮৪৩। সংবাদ প্রভাকর সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত, প্রকাশ ১৮৩১। নিচের কোনটি উপন্যাস নয়? এখানে উপন্যাস নয় হলো কবিতার কথা, এটি উপন্যাস নয়। কবিতার কথা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রথম প্রবন্ধ গ্রন্থ, যা মৃত্যুর পর প্রথম প্রকাশিত হয় ১৯৫৫ সালে। সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এই বাক্যটি দিয়েই প্রবন্ধটি শুরু হয়। কবিতার কথা প্রবন্ধটি বলা হয় মননশীল ও নন্দন ভাবনামূলক একটি প্রবন্ধ গ্রন্থ। এছাড়াও আমরা যদি দেখি যে উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, তার উপন্যাস হচ্ছে দিবারাত্রির কাব্য। চরিত্র হচ্ছে হেরম্ব, আনন্দ, মালতী, সুপ্রিয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা। শেষের কবিতার চরিত্র হলো অমিল, লাবণ্য, কেতকী এবং সুবনলাল। শরৎচন্দ্র পদ্মায়ের উপন্যাস পল্লী সমাজ। পল্লী সমাজের চরিত্র হলো রমা, রমেশ এবং হচ্ছে বেনি। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ এটি রচনা করেন আহমদ শরীফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আহমদ শরীফ কর্তৃক রচিত বাঙালি ও বাংলা সাহিত্য দুটি খণ্ড ১৯৭৮ এবং ১৯৭৩ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থের মর্যাদা লাভ করে। এটি আহমদ শরীফের শ্রেষ্ঠ রচনা। জেনে রাখা ভালো, আহমদ শরীফ সম্পাদিত ১৬ শতকের কবি দৌলত উজির বাহারাম খানের লাইলি মজনু কাব্যটি বাংলা একাডেমির প্রথম প্রকাশিত গ্রন্থ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম প্রকাশিত গ্রন্থ আহমদ শরীফ সম্পাদিত পুঁথি পরিচিতি। আহমদ শরীফের চাচা আব্দুল করিম সাহিত্য বিশারদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০০ পুঁথি দান করেন। এই ৬০০ পুঁথির সংরক্ষিত পরিচিতি আছে পুঁথি পরিচিতি গ্রন্থে। এই ছিল আমাদের ৪৪তম BCS এর বাংলা যে অংশটুকু ছিল সেই বাংলা অংশের প্রশ্ন সমাধান। আমরা ক্রমান্বয়ে সবগুলো প্রশ্নের সমাধানই করে যাব। তাই জব পেজের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।